শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আসর নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র আবার চলে এসেছি। তোমরা যদি উপস্থিত থাকো তাহলে আমাকে একটু জানাও যে আমি তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছচ্ছি কিনা। আমাকে একটু জানাও যে আমি তোমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছি কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। এটুকু জানতে পারলে আমি আমাদের আজকের পর্ব নিয়ে অগ্রসর হব। উর্মিদি, তুমি এসেছো দেখতে পাচ্ছি, একমাত্র তোমাকেই আমি দেখতে পাচ্ছি, তুমি এসেছো। ত্রিনাঞ্জন এসেছে, প্রিয়াঙ্কা এসেছে, কিন্তু আমি কারুর কমেন্ট দেখতে পাচ্ছি না যে আমি তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছি কি না। নীলাঞ্জন এসেছে অনেক দিন পরে, তো আমাকে কি পরিষ্কার দেখা বা শোনা যাচ্ছে একটু যদি তোমরা জানাও তাহলে খুব ভালো হয়। আমাকে তো এখানে তো আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপও করে দাও তাহলেও না খুব ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো। আমাকে যদি একটা হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠিয়ে দাও যে সব ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি অগ্রসর হতে পারি। আমার অনেক বন্ধুদের আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কেউ যদি আমাকে একটু একটা মেসেজ করে দাও, কারণ আমি এখানে কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না। তাপসী দিয়ে এসেছো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ধরে নিয়েই এগোচ্ছি যে আমাকে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, কারণ অন্তর্জাল এ ধরনের বিভ্রাট করতেই থাকে। আচ্ছা, ঠিক আছে। আমাকে সবাই, তাপসীদি, ত্রিনাঞ্জন, নীলাঞ্জন, উর্মিদি, সুদীপ্তা সবাই আমাকে জানিয়ে দিয়েছে যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি সোমনাথ ভাইকে দেখতে পাচ্ছি। সোমনাথ ভাই, সুস্বাগতম। আজকে সময় করে আসতে পেরেছেন। তো আমরা সূচনা পর্বেই যেই কথাটা বলি সেটা হচ্ছে, আমাদের অতীন্দ্রিয় জগৎ নিয়ে তো আমরা সবাই খুব উৎসাহী। তো অনেক সময় এই দুটো জগৎ যখন কাছাকাছি আসে, হয়তো কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের মধ্যে হতে পারে। সেই জন্য আমরা একটি আলোক বৃত্তে বা সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমরা এইসব বিষয়ে আলোচনা করি। তো আমার যিনি আছেন রক্ষাকর্তা, তিনি আমার কেন, সকলের রক্ষাকর্তা। এই আমার গোপাল সোনা, তোমাদের প্রত্যেকের খুব প্রিয় আমার গোপাল সোনাকে দেখিয়ে দিলাম। তো তাকে আমাদের সঙ্গে রেখে আমরা আমাদের আড্ডার আসর শুরু করব। তবে প্রথমেই বলে রাখি, আজকে অন্তর্জাল অন্য খেলা খেলছে, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি কমেন্টগুলো সমস্ত পরে পড়ে সকলকে উত্তর দিয়ে দেব। জানো বন্ধুরা, একটা কথা আমার সবসময় মনে হয়,
যারা উপস্থিত আছেন আমার গুরুজনেরা, আমার থেকে অনেক বেশি তারা জানেন, অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি প্রাজ্ঞ যারা রয়েছেন, তাদের সঙ্গেও একটু সাহস করে বলি। আর বন্ধুদের, বিশেষ করে আমার থেকে ছোট যারা, তাদের উদ্দেশ্যেই বলা, আমরা গল্প খুঁজি, আমরা এমন গল্প খুঁজি যে গল্পগুলো আমাদের চমৎকৃত করবে, আমাদের অবাক করে দেবে। কিন্তু সত্যি করে আমরা কখনো কি ভেবে দেখি যে এই জগৎটা কিন্তু বিস্ময়ে ঠাসা। সকাল থেকে রাত পর্যন্ত কত রকম ওয়ান্ডার্স, কত রকম চমৎকার যে আমাদের সামনে ঘটে যাচ্ছে, আমরা কিন্তু দেখেও দেখি না, বুঝেও বুঝি না। এই কথাটা আমার খুব মনে হয়। আমার থেকে যারা ছোট তাদেরকে আমি বলি যে এতটুকু একটা বীজ, আজ এইটুকু একটা বীজ কালকে একটা মহিরুহ হয়ে গেল, এটা কি বিস্ময় নয়? সকালের আলো নিভে গিয়ে আঁধার ঘনিয়ে এলো, আবার কয়েক ঘন্টা অতিক্রান্ত হলে সেই আধার অপসৃত হয়ে আলোর উদ্ভাস দেখা দেবে আকাশে। এইটা কি কম অবাক করা? মানুষের মধ্যে স্নেহ, ভালোবাসা, প্রীতি, এমনকি ঘৃণাও যে জাগ্রত হয়, সেগুলো কি কম বিস্ময়? কারুর প্রতি স্নেহ, কারুর প্রতি ভালোবাসা, মমতা, এই যে আমাদের জাগ্রত হয় হঠাৎ হঠাৎ মনে, কি করে হয়, কিভাবে হয়? কম বিস্ময় কিন্তু পৃথিবীতে নেই বন্ধুরা। আমরা যদি সকাল থেকে রাত অবধি একটু চোখ কান খুলে রাখি, তাহলে আমরা দেখব যে সব কিছুই যেন গল্প হলেও সত্যি। আমার তো মনে হয় এত ফুল, এত পাখি, এত পশু, এত প্রাণী, অদ্ভুত বিস্ময়কর এই জগৎ, ঈশ্বরের সৃষ্টি, কত রকম ঘটনা, কত রকম অনুভূতি, আমার তো সব কিছুই বিস্ময় লাগে। আর আমরা যারা অনেক সময়তে বলি যে আমাদের না জীবনটা বড্ড একঘেয়ে, জীবনটা বড্ড বোরিং হয়ে যাচ্ছে, তখন আমরা যদি জানলাটা খুলে একবার তাকাই, তখন দেখব এই যে আকাশের রং পরিবর্তন, মেঘের নানান রকম কারুকাজ, গাছে ফুল আসা, ফুল ঝরে ফল ধরা, এই সব কিছু অপার বিস্ময়, সব কিছুই যেন গল্প হলেও সত্যি। কিন্তু আমরা রোজ দেখি বলে সেই বিস্ময়গুলো হয়তো আমরা হারিয়ে ফেলছি। সেই যে শিশুদের বিস্ময়, তারা যখন প্রথম পৃথিবীতে দেখে অবাক হয়ে সব কিছু দেখে, সেই বিস্ময়টা আমরা যেন কোথাও হারিয়ে ফেলছি। কিন্তু আমাদের ভেতরে তো একটা ছোট্ট শিশু রয়েছে যে গল্প শুনতে ভালোবাসে। সেই জন্যই তো এই আসর, যে সকলের সঙ্গে সবাই অবাক হয়ে গল্প শুনবো, বাবা এরকম হয়েছে, এরকমও ঘটে, আমরা তো শুনতে চাই। সেই ভেতরের শিশুগুলোকে আমরা যদি একদম সতেজ করে রাখি, সজীব করে রাখি, তাহলে দেখবে প্রতিদিনই কত বিস্ময়। মানে সেই সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া অবধি কত বিস্ময় সারা পৃথিবী জোড়া। এরকম ভাবেই না ঈশ্বরের করুণাও কিন্তু আমাদের কাছে ছোট ছোট রূপে ধরা পড়ে। আমরা অনেক সময় ভাবি এ তো কাকতালীয় ব্যাপার, কিন্তু তার মধ্যে আছে অপার করুণা।
এরকম একটা করুণার গল্প দিয়ে আজকে শুরু করব। এত কথা বললাম কারণ হ্যাপি নিউ ইয়ার, একটা ব্র্যান্ড নিউ ইয়ারের অবতারণা হলো, শুরু হলো। তোমাদের সঙ্গে আমার নতুন বছরে দেখা হলো, গল্প হলেও সত্যির আসরে। সেই জন্য এতগুলো কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই যে একটা বছর তার বিস্ময়ের ঝুলি নিয়ে চলে গেল, আরেকটা বছর এসেছে, আমাদের সকলের মনে একটা কি হয় ভাব, যে কি ঘটবে এই বছর, কি কি দেখব আমরা। এই যে অবাক করা একটা নতুন বছর এলো আমাদের সামনে। সকলকে প্রথমেই জানাই সেই ইংলিশ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আমার ও চৈতির তরফ থেকে অনেক 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 ভালোবাসা, শ্রদ্ধা, বড়দের প্রণাম, ছোটদের আদর, আমাদের সমবয়সী যারা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। নতুন বছর যখন শুরু করব তখন একটা কৃপার গল্প দিয়ে শুরু করি, ঈশ্বরের কৃপা। আমাদের পরিবারের এক সদস্যা আছেন সুরমিতা চক্রবর্তী ম্যাডাম। সুরমিতা ম্যাডাম আমাকে এরকমই এক কৃপার কাহিনী শুনিয়েছেন, ঘটনা। বছরটা 2009-2010, মানে 2009-এর শেষের দিক এবং 2010-এর শুরুর দিক। একটা বছর শেষ হয়ে গিয়ে আরেকটা বছর শুরু হচ্ছে, ঠিক আমাদের যেরকম শুরু হলো একটা নতুন বছর। এই জন্যই এই ঘটনাটাকে বাছা মূলত। তো ডিসেম্বরের এন্ডের দিকে, আর 2009 সালের ডিসেম্বর, বুঝতে পারছো বেশ ঠান্ডা। সেই সময়তে ওনার ছেলে পড়তেন ক্লাস 6-এ, এবং সে 6-এর বাচ্চা হলেও সে কিন্তু ক্যারাটেতে ছিল পারদর্শী, এবং ব্রাউন বেল্টের একটা পরীক্ষা এবং ওয়ার্কশপ হওয়ার কথা ছিল তাদের বম্বেতে, মুম্বাই যাকে আমরা বলি, কিন্তু আমি বম্বে বলতে বেশি ভালোবাসি, কারণ ছোটবেলা থেকে বম্বে নামটাই তো শুনেছি, কাজে আমি কিন্তু মুম্বাই না বলে বম্বেই বলবো। হ্যাঁ, তো সেই বম্বেতে লোনাভলার ওখানে ওর একটা ওয়ার্কশপ হবে, পরীক্ষা হবে ব্রাউন বেল্টের। তো কলকাতা থেকে একটি দল, মাস্টার মশাই সমেত, মানে ইনস্ট্রাক্টর সমেত একটি দল ওখানে গিয়ে হাজির হয়েছে। মেন বম্বে থেকে ওরা মুভ করে এসেছে লোনাভলার ওখানে এসে, সেখানে তো সারাদিন ওয়ার্কশপ হয়েছে টয়েছে, সমস্ত কিছু হয়ে তারা এবারে যাবেন, ফিরে তো যাবেন, তার আগে তারা বম্বের যে মূল যে এতে জায়গায় সেখানে তারা ফিরেছেন, যেখান থেকে তারা এসেছিলেন। একজন মহারাষ্ট্রিয়ান ভদ্রলোকের সঙ্গে তাদের আলাপ হয়, এবং ভদ্রলোক এতটাই সদাশয় ব্যক্তি, তিনি অতগুলো মানুষের দায়িত্ব অকপটে তুলে নেন। বলেন, আপনারা এই কম সময়ের জন্য শুধু শুধু আবার হোটেল ভাড়া করবেন কেন, বা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবেন কেন? চলুন না আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, একটুক্ষণ সময় কাটাবেন, কাটিয়ে তারপরে আপনাদের যখন ট্রেনের টাইম আপনারা চলে যাবেন। তো এটাও তো বন্ধুরা, এটাও তো একটা অদ্ভুত না, মানে একটা অজানা অচেনা একটা মানুষ, অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত, সে এতগুলো মানুষকে ডাকছেন তার বাড়িতে, যে আমার বাড়িতে একটা বেলা আপনারা খেয়ে দিয়ে যান। ওই কম্পিটিশনের ওই জায়গাতেই এই মারাঠি ভদ্রলোকের সঙ্গে তাদের আলাপ হয়েছে। তো উনি তো নিয়ে গেছেন সকলকে বাড়িতে গিয়ে যথারীতি দারুণ আপ্যায়ন, সুন্দর করে আপ্যায়ন করেছেন।
আর আমাদের সুরমিতা ম্যাডাম ভাবছেন যে বম্বেতে এলাম, একটু সাইট সিইং করব না, এবং ওনার মনে রয়েছে যে সিদ্ধিবিনায়কের তো দর্শন একটু করতে হবে। সিদ্ধিবিনায়কের দর্শন করব, একটু লতা মঙ্গেশকরের, লতাজির বাড়ি একটু দেখব, আরও যা যা আছে দর্শনীয় স্থান সেগুলো একটুখানি দেখব, দেখে তারপরে যাব। আবার কবে আসা হয় না হয়। এদিকে হয়েছে কি, বাড়ি থেকে একটা ফোন এসেছে। ফোন করেছেন ওনার হাজব্যান্ড, এবং ফোন করে বলছেন যে শোনো, কাকাবাবু চলে গেলেন। মানে ওনার খুড়শ্বশুর যিনি, তিনি হঠাৎ মারা গেছেন। তো তিনি যখন মারা গেছেন তখন তো সেই তারা কি হলো, তারা তো একটা অশৌচের মধ্যে পড়ে গেল। আর ওনার যে প্ল্যান ছিল একটু মন্দির টন্দির একটু যাবেন, তো উনি ভাবলেন আমি তো মন্দিরে দর্শন করতে পারি কিন্তু পুজো টুজো তো কিছু দিতে পারবো না, আমি তো অশৌচে পড়ে গেছি। মনটা একটু খারাপ হলো, আমি তো পুজো দিতে পারবো না, ঠাকুরের প্রসাদও পাবো না, ফুল প্রসাদ, তো তবুও যাই। তো উনি সকলে কিন্তু যাননি, উনি, ওনার পুত্র সন্তান, আরেকজন মা, তার পুত্রকে নিয়ে এই দুই মা দুই ছেলের হাত ধরে একটি গাড়ি ভাড়া করে সিদ্ধিবিনায়ক ঘুরতে গেছেন, দর্শন করতে গেছেন। ঘুরতে যাওয়াটা ঠিক শব্দ নয়, দর্শন করতে গেছেন বাবার। এবারে সেখানে বলছে যে আমাদের গাড়িটাকে, ওখানে যেরকম আর কি সিস্টেমটা, যে গাড়িটাকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পার্কের কাছে না, মানে ওখানে পার্ক করতে হয়, বাকিটা পথ হেঁটে যেতে হয়। তো উনি বলেছেন ঠিক আছে যাব, এটাই যদি নিয়ম হয়। তো ওনারা যাচ্ছেন, এবং তখন কিন্তু সেদিনটা পড়ে গেছে 1 জানুয়ারি। হ্যাঁ, মানে 2010 সালের 1 জানুয়ারি পড়ে গেছে। ওনারা 2009 শেষের দিকে এসেছিলেন কম্পিটিশনটার জন্য। তো 1 জানুয়ারিতে অনেকেই সিদ্ধিবিনায়কের পুজো দিতে যান। বলছে জানেন ভাই, খুব ভিড়, ভীষণ ভিড়, প্রচুর লোক এসছে, বড় বড় লাইন পড়ে গেছে। বলো আমরা তো লাইনে করে, লাইনে দাঁড়িয়ে যদি আমরা দর্শনে যাই, আমাদের কিন্তু ওদিকে হয়তো ট্রেন মিস হয়ে যাবে, আমাদের অত সময় নেই হাতে, আর আমরা তো আরো কয়েকটি জায়গা দেখব বলে বেরিয়েছি। আর সবচেয়ে বড় কথা, লাইনে যদি বা আমি দাঁড়াই, আমি তো পুজো দিতে পারবো না, কারণ আমি তো অশৌচে পড়ে গেছি, আমি তো পুজো দিতে পারবো না। তো কি আর করা যায়? বলছে ভাগ্যিস দেখলাম মন্দিরের বাইরে বিরাট বড় এলইডি স্ক্রিন, এলইডি স্ক্রিনের মধ্যে পুরো মানে গণপতির পুরো সেই পূজা পদ্ধতি সবটা দেখানো হচ্ছে, যে পুজো হচ্ছে, তার আরাধনা হচ্ছে, সিদ্ধিবিনায়ক বসে আছেন আর পুরোহিতরা তাকে পুজো করছে, সবকিছু দেখা যাচ্ছে। বলছে আমার বেশ পরিষ্কার দর্শন হয়ে গেল, যে আমি দূর থেকেই নমস্কার করে আমি বললাম যে আমি তো তোমার ভেতরে ঢুকতে পারলাম না, আমি পুজোও দিতে পারলাম না, যার জন্য আমি প্রসাদ ফুল কিছুই পেলাম না, হয়তো তোমার ইচ্ছে নয় এবারটি, তো পরের বার আমাকে কৃপা করো ঠাকুর, আমি যেন তোমার পুজো দিতে পারি এবং তোমার ফুল, তোমার প্রসাদ সব যেন আমি পাই। মনটা খারাপ লাগছে। এত দূর গেলেন, সিদ্ধিবিনায়ক দর্শনও হলো, এলইডিতে দর্শন হলো, কিন্তু হলো তো, কিন্তু ওই যে মনটা একটু প্রসাদ পেলাম না, একটু ফুল পেলাম না, এরকম করছে। তো উনি আর আরেকজন যে মায়ে পোয়ে আরেকজন যে গেছেন, তো এই দুই মা তাদের দুই সন্তানের হাত ধরে ফিরে আসছেন, নিজেদের মধ্যে নানান রকম আলোচনা করতে করতে আসছেন। হঠাৎ পিছন থেকে একজন ভদ্রমহিলা, তিনি কিন্তু মারাঠি মহিলা, আর এরা দুজন তো বাঙালি,
নিজেদের মধ্যে বাংলা ভাষাতেই সব কথোপকথন চলছে, এবং তারা এই কথাটাই বলছেন যে হ্যাঁ, এরকম হঠাৎ করে একজন আত্মীয় চলে গেলেন, তো আমি তো অশৌচে পড়ে গেলাম, দেখুন না পুজোটা দেওয়া হলো না, আবার কবে আসবো না আসবো, এরকম এইসব কথা বলতে বলতে নিজেদের মধ্যে তারা যাচ্ছেন। যে অনেকটা, আবার প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে গিয়ে সেই পার্কের কাছে সেই তাদের গাড়িটা রয়েছে, গাড়িটা তাদেরকে ধরতে হবে। তো ওনারা যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে একজন মধ্যবয়স্ক একজন মারাঠি মহিলা এসে হঠাৎ বলছেন, প্রসাদ চাইয়ে আপকো। উনি না মানে করে বলছেন হ্যাঁ, মানে হ্যাঁ, এরকম আর কি, মানে হঠাৎ করে। বাংলা ভাষায় কি বুঝেছেন ভগবান জানে, ভদ্রমহিলার কানে হয়তো প্রসাদ শব্দটা গেছে বা কিছু। ভদ্রমহিলা অযাচিত ভাবে এসে বললেন, প্রসাদ চাইয়ে আপ লোগো কো। তখন ওরা তো হয়েছে, তখন বলে ইয়ে লিজিয়ে। নিজের পুজো দেওয়া প্রসাদ, অনেকটা, একটু না, মোদক, যেটা গণপতির আসল প্রসাদ, মোদক দিলেন, আরো কিছু টুকটাক শুকনো প্রসাদ দিলেন, ফুল দিলেন, নির্মাল্য দিলেন, নিজের থেকে অযাচিতভাবে এসে বলে এতই পর্যাপ্ত প্রসাদ আমাদেরকে দিয়েছিল ভাই, বলে আমরা খেয়েছি, আমরা ছাদা বেঁধে বাড়ির জন্যও নিয়ে গেছি, বাড়ির মানুষদের জন্য সেই প্রসাদ। একে তোমরা কি বলবে? বললাম রাস্তাতে তো আরো অনেক লোক আছে, অনেক মানুষজন আছে, এই ভদ্রমহিলা আমাদের কাছে সরাসরি এসে আমাদেরকে প্রশ্ন করলেন যে আপনাদের প্রসাদ লাগবে, আর আমরা হ্যাঁ বলতেই আমাদের একটুখানি নয়, মানে তিনি নিজে কতটা পুজো দিয়েছেন যে তিনি এই দুজন ভদ্রমহিলাকে পর্যাপ্ত পরিমাণে প্রসাদ দিয়েছেন। বলে আমরা নিজেরা খেয়েছি, আমরা বাড়িতে নিয়ে গেছি কিছুটা করে প্রসাদ, এবং নির্মাল্য পেয়েছি, আমরা ফুল পেয়েছি। তো একে কি করে ব্যাখ্যা করা যায় বন্ধুরা? অনেকে বলবে কাকতালীয়, হতেই পারে। অনেকে বলবে হ্যাঁ, ভদ্রমহিলা খুব দয়ালু, দিলেন। কিন্তু সঠিক জায়গায়, সঠিক সময়, সঠিক মানুষের কাছে পৌঁছে যাওয়া তো সবচেয়ে কঠিন ব্যাপার না? এটাই তো আমাদের ভাগ্য, যে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক মানুষের দেখা পেয়ে গেলে কিন্তু মিরাকল হ্যাপেন্স। তো এরাও সেই রকম একটা যোগের মধ্যে পড়ে গেছিলেন, যেখানে ওই ভদ্রমহিলার কানে কথা গিয়েছিল, ভদ্রমহিলা তাদেরকে প্রসাদ দিলেন, ঠাকুরের আশীর্বাদী ফুল দিলেন এবং চলে গেলেন। এই অদ্ভুত কৃপার যে কাহিনী, আমি শুনে আমার তো খুব অবাক লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে সত্যি এই যে বছরের শেষ এবং বছরের শুরু, এইটাই গল্পের মধ্যে রয়েছে। আজকে মনে হলো যে এই গল্পটা, এই ঘটনাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলে বেশ, কি বলবো, যে একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, মানে খুব আজকের দিনটার জন্য বেশ কিন্তু মানানসই হবে গল্পটা, ঘটনাটা। এইবারে আমি, দেখো তোমাদের ভাল লেগেছে কি কি লেগেছে আমি না কোনো কমেন্ট পাচ্ছি না, জানো তো, সেই জন্য আমি পড়তে পাচ্ছি না। আমি পরে কিন্তু সকলের কমেন্ট পড়ব এবং সকলকে উত্তর দেব, আমার ওপর রেগে যেও না যেন। হ্যাঁ, এবারে আমি তোমাদের আমাদের এক ছোট্ট বন্ধুর গল্প বলি। কি বলবো, অনেক ছোট। আমি তাকে ছোট বোন বলবো নাকি ভাইঝি বলবো কি ভাগ্নি বলবো, এরকমই ছোট। এবং তার নাম কৃতিকা শেট্টি, দক্ষিণ ভারতীয়, কিন্তু কি সাবলীল বাংলা বলে জানো। ওরা হালি শহরে থাকেন,
এখন থাকেন, আগে ব্যাঙ্গালোরে ছিলেন। তো কৃতিকা আমাকে কয়েকটা ঘটনা পাঠিয়েছে, সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। দেখো, বেশ অবাক করার মতো। কিন্তু কৃতিকার দাদু দিদা আমাদের বাংলায় থাকেন, আর কৃতিকারা সেই সময়তে থাকতো ব্যাঙ্গালোরে। তো তার মাকে দাদু দিদা একটি ছোট্ট একটি গোপাল সোনা হাতে দিয়ে বলেছিলেন, সব সময় একে সঙ্গে রাখবি, ইনি তোকে রক্ষা করবেন, এটা বলে গিয়েছিল। তো গোপাল সোনা তো থাকে। তো ব্যাঙ্গালোরে যেখানে ওরা থাকতো, সেখানে একটি ঘরে একটা তাকের মধ্যে সুন্দর করে কাপড় টাপড় বিছিয়ে সেইখানে গোপাল সোনাকে বসিয়ে পূজা অর্চনা করা হয়। আর পাশের ঘরটা হচ্ছে তাদের শোয়ার ঘর। তো পাশের ঘরে কৃতিকা এবং কৃতিকার বোন, দুই মেয়ে আমাদের এই দিদির। কৃতিকা খুবই মানে বাচ্চা মেয়ে, জানো তো। আমি কৃতিকাকে বোনও বলতে পারছি না, ওকে আমি আমার ভাইজি বা ভাগ্নি বলে ধরে নিচ্ছি। আমি ওর কাকুর মতো। তো যদিও আমাকে দাদা দাদা বলেছে, কিন্তু ও কাকুর মতো আমার, না মানে আমি কাকুর মতো ওর, যা তা বলছি। তো যেটা হলো যে কৃতিকার ওই আমাদের সেই দিদি দুজন মেয়েকে ঘুম পাড়াচ্ছেন। বলছে হঠাৎ খানিকক্ষণ পরে একটা ঠং করে শব্দ। ঠং করে মানে ধাতব কোনো কিছু যদি মাটিতে পড়ে যায় যেমন শব্দ হয়, সেরকম একটা শব্দ। বলল, মা তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন পাশের ঘরে। মা গিয়ে দেখছেন সেই তাক থেকে গোপাল সোনা উল্টে নিচে পড়েছে। মা তো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তুলে সাট করে গোপালকে যে আবার সেই জায়গাতে যথাস্থানে নিয়ে গিয়ে রেখেছেন। দিয়ে কিন্তু মা অবাক হয়ে গেছেন, ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ, আর তাকের বেশ গভীরে রাখা ছিল কিন্তু আমাদের গোপাল সোনা। মানে সেখানেই সে থাকে, সেখান থেকে পড়ে যাওয়া তার পক্ষে সম্ভব না, যদি না কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে। তো ধাক্কা দিয়ে কি ফেলতে পারে? যদি বিড়াল টিড়াল ঢোকে, সেটা হতে পারে। বিড়াল ঢোকার মতো কোনো অবস্থাই নয়, ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ। কিন্তু গোপাল ঠাকুর উল্টে পড়ে গেলেন। তো প্রথমবার যখন পড়ে গেছেন, তখন এই দিদি ভেবেছেন যে ঠিক আছে, এটা হতে পারে, আমি হয়তো অসাবধানতায় এমনভাবে বসিয়েছি যে গোপাল ঠাকুর হয়তো পড়ে গেছে। তো ক্ষমা প্রার্থনা করেছে, বাবা তুমি রেগে যেও না, তোমার খুব ব্যথা লেগেছে, সাট করে তাকে বসিয়ে দিয়েছে। আবার এসে মেয়েদেরকে তিনি ঘুম পাড়াচ্ছেন, আবার না ঠং শব্দ। দৌড়ে গেছে, গিয়ে দেখছে আবার গোপাল সোনা মাটিতে পড়ে আছে। হলো কি? এবারেরটা তো ভুল হতে পারে না, কারণ আমি কিন্তু একদম সুন্দর করে গোপাল সোনাকে তুলে একদম তাকের এমন জায়গাতে বসিয়েছি যাতে দ্বিতীয়বার সে পড়ে না যায়। আর ঘরের মধ্যে এমন কিচ্ছু নেই, ইঁদুর বিড়াল টিকটিকি এমন কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না যেটা এই কাণ্ডটা করতে পারে। হাওয়াও নেই, দরজা জানলা সব বন্ধ, তাকের ওপরে ঠাকুর বারবার করে পড়ে যাচ্ছে। এইবারে দিদির মনে কু ডাকলো, তবে কি খারাপ কোনো কিছুর ইঙ্গিত? এই যে গোপাল সোনা বারবার পড়ে যাচ্ছে, এটা কি খারাপ কোনো কিছুর ইঙ্গিত? মনটা ছ্যাঁত করে উঠেছে। ঠিক 15-20 মিনিট পরে ফোন বেজে উঠল এবং খবর এলো
যে তার বাবা চলে গেছেন। এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বন্ধুরা? গোপাল সোনা কিন্তু তার আগেও পড়েনি কোনোদিন, তার পরেও পড়েনি কোনোদিন, কিন্তু যেদিন তার বাবা চলে গেলেন সেদিন গোপাল সোনা দুবার তাক থেকে নিজে নিজে পড়ে গেল। তার মানে উনি কি জানান দিচ্ছিলেন যে কোনো একটা বিপদ আসতে চলেছে তোর? আমার মনে পড়ে আমাদের এক সহকর্মী ছিল শম্পা। শম্পাকে আমি ভীষণ স্নেহ করতাম, ভীষণ স্নেহ করতাম। এবং ও আমার সহকর্মী কম, ও আমার বোন বেশি ছিল। আর আমাদের বিদ্যালয়ের সকলেই জানতো যে এরা একদম ভাই বোনের মতো, কারণ আমরা সারাদিন ঝগড়া করতাম। ঝগড়া করা মানে এর পিছে লাগা, ওর পিছে লাগা, এরকম 24 ঘন্টা, মানে পিঠোপিঠি ভাই বোন হলে যেই কাণ্ডটা করে, শম্পা আর আমি সর্বক্ষণ এই করতাম। শম্পা এসে কুটুস করে আমাকে কিছু একটা বলবে, আমি আবার সঙ্গে সঙ্গে ওকে আক্রমণ করব। আর মানে পুরো আমাদের বাকি যারা আছেন বন্ধু বান্ধবরা, তারা মানে হেসে কুটোপাটি হয়ে যেত যে আমাদের মতো দুটো রীতিমতো মাঝবয়সী মানুষের এই অদ্ভুত খুনসুটি দেখে। কেন যে এটাও অদ্ভুত ব্যাপার যে কারুর সঙ্গে সম্পর্ক এমন কি করে গড়ে ওঠে যে এরকম একটা অদ্ভুত অনুভূতি মানুষের মনে জাগে। সে তো আমার রক্তের কেউ নয়, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল একদম পিঠোপিঠি ভাই বোনের। আর যারা একে অপরের প্রচন্ড পিছে লাগে, মানে এরকম একটা আর কি, মানে ওকে লেগ পুলিং করা, আমি ওকে লেগ পুলিং করা, ও আমাকে লেগ পুলিং করা লেগেই থাকতো। সেই শম্পা তার বাড়িতেও ছিল এক গোপাল সোনা, সরি। তো সেই গোপাল সোনা তো বাড়িতে আছেন তার শাশুড়ি মায়ের অনেক দিনের ঠাকুর, এবং ভীষণ মানে সে আদরে গোবরে সন্তান যেরকম সেরকম, মানে তাকে তার শাশুড়ি মা তো ভীষণ প্যাম্পার্ড চাইল্ড, বুঝলে তো। তো সেরকম ভাবে রেখেছেন। তো এখন তো শম্পার দায়িত্বে সেই গোপাল। একদিন কাঁচুমাচু মুখ করে ও স্কুলে এলো। হ্যাঁ, কি হয়েছে? বললো, সন্ধ্যা মনটা একদম ভালো নেই। হ্যাঁ, কি হয়েছে? খুব খারাপ একটা জিনিস ঘটেছে। খারাপ জিনিস? কি হয়েছে বলো? সন্ধ্যা, আমার বাচ্চা ঠাকুরের আরতি করতে গিয়ে গোপালকে পুড়িয়ে ফেলেছে। আরতি করতে মানে সে বাচ্চা, মানে একেবারে কুট্টি বাচ্চা, একেবারে ছোট্ট, সে টডলার আর কি, তার থেকে হয়তো একটু বড়। ও না খুব ভক্তি ভরে কিন্তু পুজো করতো। বাচ্চাটা ছোটবেলার থেকেই আমরা জানতাম যে ও ধূপ দেখানো, প্রদীপ দেখানো, ফুল দেওয়া, প্রসাদ দেওয়া সবও করতো। পুড়িয়ে ফেলেছে গোপালকে মানে? বলো, ও যে আরতি করছিল, বলো ও না সেই প্রদীপটা কি করে জানি গোপালের গায়ে পড়ে যায়, আর গোপালের ড্রেস পুড়ে যায়, গোপালের চুল পুড়ে যায়, এবং গোপাল না কিরকম একটা ডিসকালার্ড হয়ে গেছে। পিতলের গোপাল তো, ওই তাপে কেমন জানি একটা রংটা হয়ে গেছে সন্ধ্যা, কিরকম সাদাটে কালচে, কেমন একটা অদ্ভুত টাইপের রং হয়ে গেছে। কি করি আমি তো বুঝতে পারছি না আমি কি করি। আমার খুব ভয় লাগছে সন্ধ্যা। আমি মনে দেখো, জিনিসটা তো সত্যি মানে ভালো নয়, যেটা ঘটেছে সেটা ভালো নয়। তবে আমি ওকে তো সাহস দেওয়ার জন্য বললাম, না না ওরকম কিচ্ছু হবে না, তুমি বেকার বেকার ভয় পাচ্ছ, এটা একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার হাতে, এর কোনো এতে ভয় পাওয়ার কিছু নেই। মুখে তো বললাম, কিন্তু মনে মনে আমারও কিন্তু একটু কু গাইল যে এরকম কেন হবে।
তারপরে বিশ্বাস করবে না, ও শুধু না বারবার করে আমাকে বলতো, সোমদা আমার না মনে হচ্ছে সামনে খুব বড় একটা কিছু বিপদ আসতে চলেছে, সামনে খুব বড় একটা বিপদ আসতে চলেছে, গোপাল এভাবে পুড়ে গেল, আমার খুব বিপদ আসতে চলেছে। তাহলে গোপালকে কি করলে? বলো, গোপালকে আমি দোকানে দিয়েছি, ওরা ভালো করে তাকে পালিশ টালিশ করে আবার দিয়েছে। গোপাল এখন মোটামুটি সেই যে আগে যেরকম হয়ে গেছিল একটা অদ্ভুত চেহারা, সেরকম আর নেই। তবে আমার কিন্তু এরকম ঘটনাটা ঘটলো তো আমার খুব ভয় করছে। এবং বিশ্বাস করবে না বন্ধুরা, শম্পার কাঁধের কাছে একটা লাম্প দেখা দিল, দীর্ঘ চিকিৎসা চলল, অপারেশন হলো, কিন্তু শম্পা আজ আর আমাদের মধ্যে নেই। সেই রোগ বাড়তে 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 ওর জীবন নিয়ে চলে গেল। এবং এই ঘটনাটা ঘটলো কিন্তু এই জবে থেকে এই লাম্প হওয়া, এই সমস্ত ওই গোপালের পুড়ে যাওয়ার কিছুদিন পরেই এই সমস্ত কাণ্ড কারখানা শুরু হলো। এবং খুব কষ্ট পেয়ে আমার সেই বোন পৃথিবী ছেড়ে অকালে চলে গেল। এই কোভিডের আগে দিয়ে, মানে কোভিডটা পড়ার ঠিক আগে আগে 2017, 2016, 17, 18 এরকম সময়। তার অবশ্য আগে থেকে ওর ট্রিটমেন্ট চলছে, অনেক ট্রিটমেন্ট। প্রথমটা অপারেশন করা হলো, আবার রিল্যাপস করলো, সেইটা দিয়ে সেটা মারাত্মক আকার ধারণ করলো, করে আমার সেই বোন কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু এটা সূত্রপাত হয়েছিল এইভাবে। ঠাকুর বোধহয় এইভাবে কখনো কখনো জানান দেন। তো এরকম ঘটনা আরো আছে, তোমাদেরকে হয়তো পরে আমি আরো বলবো। এবারে আমি একটা কৃতিকারী বলা ঘটনায় আসি। ঘটনা নয়, এটা ঘটনা বলি, মানে একটা সিরিজ। শুনে দেখো, এটা কিন্তু আমাদের বেশ গা ছমছমে ভয় পাওয়ানো ঘটনা। কৃতিকারা থাকে একটি ফ্ল্যাটে, যেটি হালি শহরে। তো জবে থেকে ওরা ওই ফ্ল্যাটে আছে, ওরা কিছুদিন পরেই টের পায়, বলছে মাস 6-7 নির্বিঘ্নে কেটে গেছে। তারপর কিন্তু আসল খেলা শুরু হয় এবং ওরা বুঝতে পারে যে এই ফ্ল্যাটটি একটি হন্টেড হাউস। এটা হন্টেড, এখানে তারা ছাড়াও আরো অনেকে বাস করেন। এটা তারা বুঝতে পারলেন। কি করে বুঝতে পারলেন? বললো প্রথম বললো ব্যাপারটা হতো আমাদের দুই বোনের সাথে। আমরা যখন রান্না করতাম রান্নাঘরে, হঠাৎ করে মনে হতো একটা ছায়া সরে গেল, কেউ একটা চট করে চলে গেল। এই চোখের কোণ দিয়ে দেখলে আমাদের মনে হতো কেউ একটা চলে গেল, কেউ একটা সরে গেল, কেউ একটা পিছনে দাঁড়িয়ে আছে, কেউ একটা পাশে দাঁড়িয়ে আছে। এরকম একটা অনুভূতি আমাদের দুই বোনের হতে শুরু করলো। মা বাবাকে যথারীতি প্রথম তো আমরা পাত্তা দিইনি। কিছুদিন পরে মা বাবাকে বললাম দুজনেই যে আমাদের একটু কেমন কেমন লাগে, বিশেষ করে রান্নাঘরে। বোধ হয় আরো কেউ যেন আমাদের সঙ্গে রয়েছে। মা বাবা, ভাত কি বলিস উল্টোপাল্টা কথা, কি তোদের না এই উল্টোপাল্টা শুনিস, হয়তো এইসব পডকাস্ট শুনিস, মাথায় এসব ঢুকে আছে, কিচ্ছু হয়নি, যা হয় যুক্তিবাদী মন। দুই বোন তো একটু গুম খেয়ে গেল। এবারে বলছে যে আমি যখন কাজ করি রান্নাঘরে, কখনো কখনো আমি এরকম অনুভব করি আমার একদিকটা গরম উষ্ণ, মানে যেরকম নর্মাল টেম্পারেচার, আরেক দিকটা আমার ঠান্ডা,
কনকনে ঠান্ডা, মানে এই ধারে একটা কোল্ড স্পট তৈরি হয়েছে, মানে টেম্পারেচার একদিকে ভীষণ ড্রপ করেছে। বলো এ এক অদ্ভুত অনুভূতি, আমার একটাই শরীর, তার এক দিকটা উষ্ণ আরেক দিকটা কনকনে ঠান্ডা। বলে এটা আমি অনুভব করতে শুরু করি। কিন্তু মা বাবাকে বলে তো লাভ নেই, বলে প্রথম তো তারা মানতে চাননি। এইবারে বিষয়টি ঘটল বাবার সঙ্গে। বললো আমাদের বেডরুম যেরকম, বললো আমরা দুই বোন আর মা শুই একটি ঘরে, বাবা শোন পাশের ঘরে। বাবা অনেকক্ষণ অবধি জাগেন, তার কাজের প্রয়োজনে তিনি জাগেন, তারপরে তিনি একটু মোবাইল টোবাইল দেখেন, আমরা যেরকম করি সবাই আর কি। বলে বাবার শুতে শুতে কিন্তু প্রায় 1:30 পৌনে 2 এরকম হয়ে যায় কখনো কখনো। বললো বাবা একদিন ওরকম কাজকর্ম সেরে ফোন টোন ঘাঁটছেন, টিভিটাও চলছে ঘরে। হঠাৎ মানে আনমোনা, তো আমরা যখন ফোন দেখি আমরা আনমোনা হয়ে যাই, বাবা আনমোনা ফোন ঘাঁটছেন, হঠাৎ মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকিয়ে আলো জ্বলছে, পরিষ্কার দেখছেন ঠিক তার 2 হাত দূরে একজন 70-75 বছর বয়সের এক বৃদ্ধ ভদ্রলোক, পরনে কালো প্যান্ট আর জামাটা হালকা হালকা কালারের, ঘিয়ে বা স্কাই ব্লু এরকম কিছু হবে, হালকা কালারের লাইট একটা শার্ট আর ব্ল্যাক ট্রাউজার্স পরে সে দাঁড়িয়ে আছে, এবং তার দিকে না একদম স্মিত হাসি, মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। চিন্তা করো, বাবা তো তরাক করে খাট থেকে উঠেছেন, উঠে মানে বাবা মানুষটি কিন্তু সাহসী, উনি কিন্তু সহজে ভয় পাওয়ার লোক নন। উনি তরাক করে উঠে দেখছে কেউ কি দরজা খোলা, কেউ ঢুকে পড়েছে কিনা, যেটা আমাদের মনে হয়। দৌড়ে গিয়েও তিনি যখন উঠেছেন, ভ্যানিশ, অদৃশ্য। এবং তিনি তখন তো বড় আলো টালো সব জ্বালিয়ে গিয়ে দেখছেন তার তো জানলা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ। এই মানুষটি এলো কোথার থেকে? মানুষটির তো আসার কথা নয় ঘরের মধ্যে। অবাক হয়ে গেলেন তিনি। এইবারে কি হচ্ছে, বা এই ঘটনা হলো বাবার সাথে। বাবা কিন্তু প্রথমে কিচ্ছু বলেননি, স্ত্রীকে এবং 2 মেয়েকে কিচ্ছু বলেননি। আগেই বললাম বাবা কিন্তু সাহসী, এবং তোমরা জানো যে অনেক পরিস্থিতিতে বাড়ির গুরুজনেরা একটু কিন্তু শক্ত থাকতে হয় পরিবারের বাকিদের, নইলে অসুবিধা হয়, বাকিরা দুর্বল হয়ে পড়ে। সকলকে শক্ত রাখতে নিজেকে একটু শক্ত থাকতে হয়। তো বাবা কিছু বলেননি, চুপচাপ ছিলেন। এরপরে হলো মায়ের সঙ্গে ঘটনা। মা তো 2 মেয়ে নিয়ে রাত্রিরে ঘুমোচ্ছেন, মশারি টাঙানো। হঠাৎ মা দেখলেন মশারির ওপরে 2 হাত। কল্পনা করো, মশারির ওপরে এরকম 2 হাত, কেউ হাত 2 রেখেছে, এবং মশারির ওপর দিয়ে এরকম করে মাকে কেউ দেখছে। তার হাত 2, এই যে হাত 2 মশারিতে রাখলে যে দেবে যায়, মশারির মধ্যে একটা ইমপ্রেশন পড়ে, ঠিক সেইটা। হাত 2 এরকম দেবে এবং তার একটা আবছা মুখ দেখতে পাচ্ছেন, তার দিকে এরকম করে তাকিয়ে আছে। মাও ভীষণ সাহসী, এবং মায়ের কিন্তু অসম্ভব ঈশ্বরে বিশ্বাস। আর ওই যে তার বাবা মা তাকে বলে গেছেন যে গোপাল তোমাকে রক্ষা করবে, তো মা কি করেন,
মা না নিজেই মনে মনে ঠাকুরের নাম করতে থাকেন আর বারবার করে বলতে থাকেন, তুমি যে এসেছো তোমার মুক্তি হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার শান্তি পাও, তুমি তোমার মুক্তি হোক, এই বলতে শুরু করেছেন মা। ভাবো, একেই কিন্তু বলে ওই যে প্রত্যুৎপন্ন মতিত্ব, একটা শক্ত বানানালা শব্দ, যে হঠাৎ করে মাথা কাজ করে যাওয়া, ঠিক সেটা। মায়ের সেই প্রত্যুৎপন্ন মতিত্ব, মা সঙ্গে সঙ্গে মা কি করণীয় তিনি প্রথম একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়েই তিনি ঈশ্বরের নাম করতে করতে, এবং তাকে বলছে যে তোমার মুক্তি কামনা করি আমি, তুমি শান্তি পাও, তোমার মুক্তি হোক, এরকম তিনি বলতে শুরু করেছেন। আর যেই বলতে শুরু করেছেন সেই অস্তিত্বটি চলে গেল। এবারে কি হলো, দুই মেয়ে এইবারে তো দুজনে বলছে, তাহলে এবার আমাদের কথা তো খুব উড়িয়ে দিয়েছিলে, এবার কি? বাবাও ভয় পেলেন, মাও ভয় পেলেন। ভয় পেলেন মানে তারা সামলে নিয়েছেন, কিন্তু দুজনেরই মোটামুটি দর্শন হয়ে গেল। এবারে তো গোটা পরিবার পড়েছেন মহা বিপদে, বুঝতে পারছেন যে বাড়িতে তার মানে কিছু তো একটা আছে। আর অদ্ভুত আরেকটা জিনিস হতো, ওদের বেডরুমের সঙ্গে লাগানো যেই বাথরুমটা, মানে অ্যাটাচড বাথ যেটা, সেই বাথরুমে গেলে না মায়ের একটা অদ্ভুত নেগেটিভ ফিলিং হতো। নেগেটিভ ফিলিংটা অদ্ভুত, ওনার মধ্যে না শুধু মৃত্যুর চিন্তা আসতে শুরু করত। যে মা, যিনি কিনা এতটা পজিটিভ একজন লেডি, যিনি এত বিপদের মুখে পড়েও যিনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন, ঈশ্বরের কাছে মুক্তি কামনা করতে পারেন বিদেহী আত্মার, তিনি কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মৃত্যুর চিন্তা, মৃত্যু চিন্তা, অনেক কিছু না, অনেক অদ্ভুত অদ্ভুত ভাবনা তার মাথায় ভিড় করে আসতো ওই বাথরুমটাতে গেলে। তো তিনি এটাও বুঝতে পারলেন যে না, কিছু তো একটা গন্ডগোল আছে এই বাড়িতে। তখন তারা বন্ধু বান্ধবদেরকে একটু বিষয়টা বললেন, তাদের যারা সুহৃদ, বললেন যে আমাদের না এরকম হচ্ছে, বাড়িটাতে মনে হচ্ছে কিছু গন্ডগোল, কি করি? এবারে তোমরা সবাই জানো যে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে একটা বাড়ি ছেড়ে দেওয়া এটা চারটিখানি কথা নয়, যে আজ হঠাৎ করে দুম করে আমি আমার কষ্টার্জিত ধন সম্পদ দিয়ে কেনা একটা বাড়ি আমি ছেড়ে চলে যাব, এটা তো হয় না। অন্য বাড়িতে গেলে টাইম লাগবে, যদি আমি বাড়ি খুঁজিও অনেকটা সময় লাগবে। বলে আমি কি করি আমরা? এবারে ওরা যেখানে থাকে তার খুব কাছেই আছে ব্রহ্মকুমারী। ব্রহ্মকুমারী তো সুপরিচিত, তোমরা সকলেই জানো। ওনারা রাজযোগ প্র্যাকটিস করেন এবং করান। আর তারা বলেন যে শিব বাবা, আমরা যারা ব্রহ্মকুমারীর একটু হলেও বক্তৃতা শুনেছি, তো তারা জানি ওনারা শিব বাবার কথা বলেন। তো ও মানে পরম চেতনাময় যে ঈশ্বর, তাকে তারা শিব বলেন। তো বলছে যে আমরা ব্রহ্মকুমারীতে যখন গেলাম, ওরা আমাদেরকে একটি ছবি দিল, শিব বাবার ছবি আর ওদের গুরুজির ছবি, সেটা আমাদেরকে দিল, বললে এটা ঘরে রাখবে। আমাদেরকে একটা মন্ত্র বলে দিলেন যে এই মন্ত্র তোমরা অহরহ পাঠ করবে। আর ওরা একটা জল দিল, গঙ্গা জলের মতো, হোলি ওয়াটার, যেটাকে নাকি ওনাদের ভাষায় অমৃত বলে, ওরা অমৃত বললো। আমাদেরকে ওরা অমৃত দিলেন, আমাদেরকে ওরা একটা ছবি দিলেন, আর
আমাদেরকে একটা মন্ত্র দিলেন যে এই মন্ত্রটা তোমরা আওড়ে যাও বাড়িতে। বললো আমরা তারপর থেকে এইটা করছি, আর আমাদের এখন বিশেষ কিছু ভয় লাগে না। আর একটা সত্যি কথা বলি, আমাদের গা সওয়া হয়ে গেছে। বলে এই টুকটাক খুটখাট আওয়াজ, এই কেউ চলে গেল, এগুলো আমরা আর পাত্তা দিই না, আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু এতে ঘটনার শেষ নয়, আরো ঘটনা আছে। বলছে আমি একদিন কিচেনে রান্না করছি, আর কিচেন থেকে বাবার বেডরুমটা দেখা যায়। বলল বাবার বিছানার ওপরে বাবার যে ব্ল্যাঙ্কেটটা বাবা ব্যবহার করেন সেটা ভাঁজ করে পায়ের কাছে রাখা আছে। বলছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেটের ওপর দুটো কুচকুচে কালো পা। বলল আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু দেখতে পাচ্ছি দুটো পা, তার ওপরেরটা কিন্তু আর নেই, শুধু দুটো পা ম্যানিফেস্ট করেছে সেই আত্মা। বললো এবং সেটা কুচকুচে কালো পা। বললো যথারীতি আমি ঘাবড়ে গেছি। তারপরেই সঙ্গে সঙ্গে বললো আমি আবার সেই মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছি, আর ওই অমৃত ছিটাতে শুরু করেছি, সেটা চলে গেল। মা ভালো গান করেন, তো মা প্রায় রেওয়াজ করতে বসেন, তো মা তো করছেন, গান প্র্যাকটিস করছেন। করতে করতে তিনি ফিল করছেন কে ঘর 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 চেয়ার টানছে, ঘর 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 কে টেবিল টানছে, এরকম সমানে আওয়াজ হয়ে যাচ্ছে। বলে মা তো সহজে ঘাবড়ানোর পাত্রী নন, মা সঙ্গে সঙ্গে আবার ওই মন্ত্র বলতে থাকেন। আর মা কিন্তু সব সময় প্রার্থনা করেন যে যারা আছো, যারা কষ্ট পাচ্ছ, তারা সবাই তোমরা মুক্তি পাও। আমি ঈশ্বরের কাছে তোমাদের হয়ে প্রার্থনা জানাচ্ছি, যারা বিদেহী আত্মারা, যারা কষ্ট পাচ্ছ, যারা আমাদের এখানে রয়েছো, প্রত্যেকে মুক্তি পাও, তোমরা শান্তি পাও। এটা মা কিন্তু করতেন। এবং কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে গেল, আবার সেই মন্ত্র, সেই অমৃত। বলছে মা আরেকদিন মেডিটেশন করছেন, মা ঠাকুর ঘরে বসে ধ্যান করছেন, এবং ওরা জ্ঞান মার্গের কথা বলেন। তো জ্ঞান মার্গে কিন্তু ধ্যানটা চোখ খুলে করতে হয়। আমরা ধ্যান বলতে যেরকম চোখ বন্ধ করে ভাবি না, কিন্তু কিছু কিছু মার্গ আছে, কিছু কিছু পথ আছে যেখানে চোখ খুলে ধ্যান করতে বলে। তো জ্ঞান মার্গের যেই পথ, সেইটাতে চোখ খুলে মেডিটেশন করাটাই রীতি। তো মা তাই করছে। এবারে মা দেখছেন ঠাকুর ঘরে তো উনি করছেন ধ্যানটা, ঠাকুর ঘরের চৌকাঠের ঠিক ওপাশে, চৌকাঠ পেরিয়ে তো ঢুকতে পারছে না, চৌকাঠের ওপাশে ঠিক ওই কৃতিকা যেটা দেখেছিল, দুটো কুচকুচে কালো পা দাঁড়িয়ে আছে। চিন্তা করো, ঠাকুর ঘরের চৌকাঠের ওই পারে পেরিয়ে আসছে না দুটো কালো কুচকুচে এরকম পা। এবারে এই যে গল্প, এগুলো তো লোক মুখে মুখে ফেরে। আর ওরা তো বলছিল, ওরা বন্ধু বান্ধবদেরকে বলেছেন যে আমরা এরকম এরকম সমস্ত ফেস করছি, এরকম নানানবিধ অসুবিধা আমাদের হচ্ছে, তো কি করি। তখন এক বান্ধবী, মায়ের এক বান্ধবী বলেন যে ঠিক আছে দাঁড়া, আমি তোকে হনুমানজির ছবি দেব, আর হনুমান চালিসা তোকে দেব, তুই সেইটাকে রাখ তোদের কাছে। তো তিনি এসে
এই বান্ধবীর পরিবারকে দিয়ে গেছেন হনুমানজির একটি পট এবং তার সঙ্গে হনুমান চালিসা। এইবারে হয়েছে বিপদ। সেই বান্ধবী তার বাড়িতে চলে গেছেন, বাড়িতে গিয়ে তার মনে হচ্ছে তার পিছে পিছে কেউ ঘুরছে এবং তিনি অনুভব করতে পাচ্ছেন যে কেউ তার ক্ষতি করতে চাইছে, মানে ক্ষতি করার বাসনা নিয়ে কেউ তার পিছে পিছে ঘুরছে। মানে চিন্তা করো, ও যে এই হনুমানজির ছবিটা দিয়ে গেছে বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়ি থেকে চেজ করেছে তার বাড়িতে, এই এন্টিটিটা তার বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং তাকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি সমানে ফিল করছেন কেউ তার পাশে আছে এবং কেউ তাকে হয়তো আক্রমণ করবে, তিনি আক্রান্ত হতে পারেন, তিনি এরকম ভয়ে ভয়ে রয়েছেন। তো সেটাও তো একটু কিছুদিন পরে সেই পুজো টুজো করে বারবার করে মন্ত্রোচ্চারণ করে সেইটি গেল। এইবারে তো একটু রিসার্চ করতে হয় যে এই এতগুলো ঘটনা এই বাড়িতে কেন ঘটছে। ফ্ল্যাট তো আমরা অনেক সময়তে দেখছি, একটা ফ্ল্যাট হচ্ছে জায়গাটা ভালো, ফ্ল্যাটের লেআউটটা ভালো, যিনি কন্ট্রাক্টর তার সুনাম আছে, চলো একটা বুক করে দিই, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলাম অ্যাডভান্স। কিন্তু এবারে আমাদেরকে তো, আমরা তো দেখি না যে তার পেছনের ইতিহাস কি। এবারে যখন ইতিহাস খোঁড়া হলো তখন দেখা গেল এই জমিটা মোটেই ভালো জমি নয়। বাচ্চাদের, জানো তো, যারা শিশু তারা যখন দেহ রাখে, যেই বাচ্চারা মারা যায় তাদের কিন্তু দাহ করা হয় না, তাদেরকে পুঁতে দেওয়া হয়। তাদের একটা আলাদা শ্মশান আছে, সেই শ্মশানে গিয়ে সেই শিশুদের সমাধিস্থ করা হয়, তাদের পুঁতে দেওয়া হয়। এই জমিটাও নাকি সেই রকমই একটি জমি যাতে অনেক শিশুকে পোতা হয়েছে এবং এই জমির ওপর একটা মার্ডারও হয়ে গেছে, একসময় একটা খুন হয়ে গেছে এবং সন্দেহ করা হয় সেই খুন করা বডিটাও এই জমিতেই পোতা হয়েছিল। যেহেতু এটা নির্জন একটা জমি ছিল, এটা তো এক ধরনের শ্মশান, তো এখানে সাধারণত কেউ লোকে আসবে না, তো সেই খুন করে সেই দেহকে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। তখন কৃতিকার মায়ের মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো মাঝে মাঝেই বাচ্চার কান্নার আওয়াজ শুনি। তখন তিনি একটা যোগসূত্র স্থাপন করতে পারছেন যে মাঝে মাঝেই উনি শোনেন যে কিছু বাচ্চা কাঁদছে কোথাও। আরো প্যাথেটিক, কখনো কখনো তিনি শোনেন কোনো শিশু কণ্ঠ তাকে মা বলে ডাকছে। কি কষ্ট, কি কষ্ট! বলে আমি শুনি কখনো কখনো আদো আদো কণ্ঠে মা বলে ডাকে, তিনি শুনতে পাচ্ছেন। বলছে আমি তো এগুলো শুনতে পাই, তার মানে কি এই যে এখানে এই যে শিশুরা যারা রয়েছে তারাই কাঁদে, তারা একটু মাতৃ স্নেহের জন্য আমাকে মা বলে ডাকে? চিন্তা করো, ভয় পাবে না দুঃখ পাবে, থাকবে না ছেড়ে যাবে, এ এক মহা ধর্ম সংকট। আর মাঝে মাঝে আরেকটা আওয়াজ তারা পেত, ইনফ্যাক্ট এখনো পায়, সেটা হচ্ছে কাঠের ওপর কেউ পেরেক পুঁতছে। বলো কাঠের ওপর পেরেক পুঁতলে যে ঠক 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 করে যে শব্দ হয়, বলো এই রকম শব্দ আমরা নিশুত রাতে মাঝে মাঝেই পাই।
বলল আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, আমরা এই বাড়িতেই বাস করি, কিন্তু পূর্ণিমা এবং অমাবস্যার দিন আমাদের সঙ্গে কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটে। মানে পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন, এই দুটো দিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা একটা দেখি এবং কিছু না কিছু বুঝি। এই পা দেখা, এই কান্না শোনা, কি চেয়ার টানা, বলে এগুলো দেখলে দেখা যাবে নয় তো পূর্ণিমার দিন ছিল, নয় অমাবস্যার দিন ছিল। বলে এরকম কোনো না কোনো দিন এই এই দুটি তিথিতে, পূর্ণিমা এবং অমাবস্যায়, বললো আমরা কিছু না কিছু ঠিক বুঝবো। বলে কিন্তু আমাদের এত অভ্যাস হয়ে গেছে, আর বিশেষ করে ব্রহ্মকুমারী আমাদের যে উপদেশটা দিয়েছেন, বলে আমরা তো সেই জয়েন করে গেছি, আমরা সংযুক্ত হয়ে গেছি ব্রহ্মকুমারীর সঙ্গে। বলে আমরা যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র শিব বাবা এবং ওই অমৃত, যে হোলি ওয়াটার, যে পবিত্র জল আমাদের কাছে আছে, বললো এইগুলো দিয়ে আমরা দিব্যি আছি, আমাদের কোনো অসুবিধা হয় না। তো এই ঘটনাটা কিরকম ঘটনা বলো? অবশ্য এমন অবস্থা যে আমি না, একটা দুটো কমেন্ট এখন আসছে জানো তো, কিন্তু এর আগে কিচ্ছু আসছিল না। আর একটা ঘটনা কৃতিকারী বলা, সেটা বলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ তাপসীদি, সহাবস্থান, একেবারে সহাবস্থান, কিছু করার নেই। মানুষ থাকলে ভূতও থাকে, ভূত থাকলে মানুষও থাকে, একজনের দেহ আছে একজনের দেহ নেই, কি করা যাবে। কিন্তু খুব কষ্টের হলো এই যে শিশুগুলোর কথা যখন জানা গেল না, খুব খুব কষ্ট হলো শুনে। এবারে আরেকটা ঘটনা বলি। কৃতিকাই বলেছে আমাকে যে এই যে সেই যে মানে গোপালের যে গল্পটা বললাম, যে গোপাল ঠং করে পড়ে যাচ্ছিল এবং দাদু চলে গেলেন, সেই সময়কার গল্প। দাদু যখন চলে গেলেন, দাদুর তো এবারে কাজ হবে, তো সেই সময়তে ওরা গেছে। এইটা হচ্ছে 2005 সালের মার্চ মাস। 2005 সালের মার্চ মাস। আচ্ছা, রুচিরা ম্যাডাম বলছেন আমার এক্সপিরিয়েন্সও কিছু কম না, আমরা শুনতে মানে একদম হাঁ করে আছি শুনবো বলে। অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আপনার ঘটনা। আর আপনি নিজে যদি আসতে পারেন তাহলে তো নাথিং লাইক দ্যাট। আপনি যদি নিজে আসতে পারেন, এরকম লাইভে নিজের ঘটনা বলেন, আমরা ভীষণ খুশি হব, যার পর নাই আনন্দিত হব। আমরা কিন্তু আশা করে রইলাম ম্যাডাম যে আপনার কাছ থেকে গল্প শুনবো, মানে ঘটনা শুনবো। তো এবারে কি হয়েছে, মা আছেন ব্যাঙ্গালোরে, তো হুট করে তো যাওয়া যায় না। তো দাদু চলে যাওয়ার পর ওই যে 3 দিনে যে কাজটি হয়, বিবাহিত মেয়ে যে 3 দিনে যে বাবার বা মায়ের কাজ করেন, সেরকম কাজটা হবে। তো মা কিচেনে যা বাবা ভালোবাসতেন সেই সমস্ত পদ রান্না করছেন। হঠাৎ করে একটা কাক ঠিক রান্নাঘরের সামনে জানলাতে এসে, একটা কাক এসে কা কা করে যেন বকছে, কা কা এরম করে ডাকছে। এমনই কাক যে কাক মানুষকে ভয় পায় না, মানে যদি সামনে কেউ এরকম এসে যায় তবু কা করে না, কাক কা কা করছে। ঘড়িতে যেই সময়টা দেখলেন কৃতিকার মা, তিনি দেখলেন ঠিক এই সময় তার বাবা
লাঞ্চ করতেন। বাবা কিন্তু ভীষণ পাংচুয়াল, একেবারে ঘড়ির কাঁটা মেপে তিনি খাওয়া দাওয়া করতেন। খাওয়া শোয়া তার ছিল একদম কাঁটা মেপে মেপে। আমরা সব উচ্ছৃঙ্খল, আমাদের কোনো নিয়ম কানুন নেই, কিন্তু যারা পুরনো দিনের মানুষ তারা কিন্তু আমাদের চাইতে সুস্থ থাকতেন, দীর্ঘায়ু হতেন, ওই কারণেই বোধহয় তারা কিন্তু ভীষণ নিয়ম মেনে চলতেন। এবং মানে রুটিন ইজ রুটিন, তার নড়চড় হবে না। আমি আমার ঠাকুরদা, দাদু, বাবা সবাইকে দেখেছি ভীষণ ভীষণ মানতেন এই জিনিসগুলো, সময়ের নড়চড় হবে না। হঠাৎ করে তার মায়ের মনে হলো এই কাকটা আসলে কাক নয়, এটা বাবা। ওই যে আমি খেতে দিতে দেরি করছি, আমার রান্না এখনো শেষ হয়নি, বাবা বোধহয় আমাকে বকছে। তো উনি সরল বিশ্বাসে কাকটির দিকে তাকিয়ে বলছেন, বাবা তুমি রেগে যেও না, আমি সামলে উঠতে পারিনি বাবা, অনেক রান্না তো, আমি যত তাড়াতাড়ি পারি রেঁধে আমি তোমাকে দিচ্ছি, তুমি রাগ করো না বাবা। তো কাকটি উড়ে চলে গেল। এবারে ওই খাবার নিয়ে সাজিয়ে উনি ছাদে গেছেন, ছাদে দেবেন। এবং খুব আশা সেই কাকটিকে যদি তিনি দেখতে পান। এবারে সেই কাকই এই কাক কিনা সে তো বোঝা মুশকিল, কারণ কাক তো সব আমাদের সাধারণ মানুষের চোখে সবই একই রকম। কিন্তু উনি গিয়ে অদ্ভুত একটি কাককেও আর দেখতে পাচ্ছেন না, কোনো কাক নেই, কাক শূন্য। আর আমরা তো জানি যে পারলৌকিক কাজে কাকের একটি বিশেষ ভূমিকা আছে। হ্যাঁ সৌম্য, ঠিক, কাক হচ্ছে দুপারের যোগসূত্র। সেই ভূষণ্ডির কাকের গল্প তোমাদেরকে বলেছিলাম, রামচরিতমানসে বর্ণিত ভূষণ্ডির কাক, যিনি সব ইউনিভার্সে সব লোকে যিনি যেতে পারতেন। তো কাকের একটি বিশেষ তাৎপর্য আছে, বিশেষ করে পারলৌকিক কাজে। তখন কি হচ্ছে যে উনি না দেখে কাঁদতে শুরু করেছেন, বললো বাবা তুমি এত রেগে গেলে, আমার তোমাকে খাবার দিতে একটু দেরি হয়েছে বলে তুমি আমার কাছে আমার খাবার তুমি গ্রহণ করবে না, তুমি গ্রহণ করবে না বাবা। উনি খুব কাঁদছেন, মানে চোখ দিয়ে হাউ হাউ করে জল বেরোচ্ছে। খাবারটাকে রেখে তিনি কাঁদছেন যে বাবা তুমি আমার খাবার গ্রহণ করবে না। ঠিক সেই সময় একটি কাক উড়ে এলো এবং সেই খাবারে বসলো, এসে খাবারের সামনে একটি কাক এলো। এবারে এই কাক সেই কাক কিনা এ বলা বড় কঠিন, কিন্তু সেই একটি কাক এলো, এসে সেই খাবারের পাতে সে বসলো, মানে সে যেন গ্রহণ করলো খাদ্যটাকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অতএব এটা কি, কাকটা কি কাকতালীয়, নাকি কাক এখানে সত্যি বাবা এসেছিলেন কাক রূপ ধারণ করে তার খাদ্য গ্রহণ করতে? এর ব্যাখ্যা কে করবে বলো? এর ব্যাখ্যা নেই। রুচিরা ম্যাডাম বলছেন নিশ্চয়ই বলবো। বাহ, আমরা আশ্বস্ত হলাম। ম্যাডাম আমাকে একটু জানাবেন, আপনি নিজে আসতে পারলে সবচেয়ে ভালো হয়, একটু সেটা একটু কনসিডার করবেন আমাদের রিকোয়েস্টটা। আমি তো খুব সম্ভবত আমার যোগাযোগের নম্বর আপনাকে দিয়ে দিয়েছি, যদি না থাকে আমায় বলবেন, আমি আবার দিয়ে দেব। তাহলে একটা দিন আপনার গল্প হলেও সত্যিতে আমরা আপনাকে আমাদের মাঝে পেতে চাই। তো আজকের ঘটনাগুলি কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাও, কারণ এখন আমার কাছে আসছে কমেন্টসগুলো। তাপসীদি বলছো কাক তো দুপারের যোগসূত্র, একদমই তাই। এই জন্যই কাকের ভীষণ একটা ইম্পর্টেন্স আছে আমাদের পারলৌকিক কাজে। তো আজকের মতো আমার ঝাঁপি বন্ধ করি।
তোমাদের সঙ্গে নতুন বছরে অনেকটা সময় কাটালাম, তোমাদের বিশ্বাসের গল্প বললাম, অতৃপ্ত বাসনার গল্প বললাম, আরও এমন অনেক ঘটনা বললাম যেগুলোর বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না, যেগুলো আমাদের মনে ভয়ও ধরায়, দুঃখ জাগায়, একটা অদ্ভুত অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। দিদি আর 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 একটা গল্প বলো, দিদি বলছে। তাহলে তাহলে আচ্ছা, তাহলে একটা ছোট্ট গল্প বলি, এটাও কিন্তু ঈশ্বরের গল্প। এটা ঈশ্বরের গল্প। সুরমিতা ম্যাডামই আমাকে বলেছেন যে বিশ্বাসের গল্প দিয়ে যেমন শুরু হয়েছিল, বিশ্বাসের গল্প দিয়েই একটা শেষ হোক। সুরমিতা ম্যাডামদের আসল বাড়ি ছিল, মানে শ্বশুর বাড়ি ছিল লেক মার্কেটের পরাশর রোডে। বিরাট বাড়ি, যৌথ পরিবার, বড় বনেদি পরিবার যেমন হয় সেই রকম পরিবার। এবং সেখানে কিন্তু মদনমোহন রাধারানীর নিত্য সেবা হতো। গৃহদেবতা ছিলেন মদনমোহন এবং রাধারানী, তার সঙ্গে ছিলেন আমাদের ছোট্ট গোপাল, নারায়ণশীলা ছিলেন, গোবিন্দ, মহেশ্বর ছিলেন, মহাদেব ছিলেন, সব ছিলেন। এবারে যা হয়, কালের নিয়মে বড় বাড়ি এ তো রাখা সম্ভব হয় না, না? সকলেই মোটামুটি বড় বাড়িকে ডিসপোজ করে দিয়ে একটু ছিটকে যান, নিজেদের মতো ছোট ছোট সেট আপ হয়ে যায়। এটা আমাদের আধুনিক জীবনে, একে অস্বীকার করে লাভ নেই, সুবিধার্থেই হয়। অত বড় বাড়িকে মেনটেন করা, এভাবে চলা মুশকিল হয়ে দাঁড়ায়। তো তারাও সেই বাড়িটিকে একজন ডায়মন্ড মার্চেন্টের কাছে ওরা ওটাকে বেচে দেন, দিয়ে ওরা চলে আসেন, এক একজন এক এক জায়গাতে নিজেদের মতো ফ্ল্যাট দেখে তারা চলে যান। তো আমাদের সুরমিতা ম্যাডাম ওনারা চলে আসেন আমাদের নাকতলাতে শ্রীগুরু আশ্রম রয়েছে, সেই শ্রীগুরু আশ্রমের কাছে। নাকতলা আমাদের এই দক্ষিণ কলকাতায়, আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয়, কয়েকটা স্টপ ওখানে। আর ওনার ভীষণ ইচ্ছে ছিল যে মদনমোহন এবং রাধারানীকে নিজের কাছে রেখে সেবা করেন, আর বাদ বাকি গোপাল, গোবিন্দ, মহাদেব এদেরকে তারা একটি মন্দিরে রেখেছেন। মন্দিরেই নিয়মিত তাদের নিত্য সেবা হয়। তখন কি হলো যে কিন্তু যা হয়, শরিক যদি থাকে, একজনের কাছেই কেন রাধারানী মদনমোহন থাকবে, আরেকজনের কাছে কেন থাকবে না, এরকম নানান রকমের কথাবার্তা, অনেক কিছু অপ্রিয় কিছু প্রসঙ্গ এসে টেসে পড়াতে তো বলা হয় না, আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আলিপুরে গৌরীয় মঠ, নিউ আলিপুরে গৌরীয় মঠ রয়েছে, সেই গৌরীয় মঠে স্থান হয় আমাদের মদনমোহন এবং রাধারানীর। এবং বুঝতেই পারছো, গৌরীয় মঠে যখন আছে তখন তো ভীষণই সুন্দর শুদ্ধাচারে তাদের পূজা হয়। আর যেহেতু সুরমিতা ম্যাডামের ইচ্ছে ছিলেন যে তিনি সেবাটি করবেন, তো তিনি কিন্তু সেবার সব ভার নেন। মানে জন্মাষ্টমী হোক বা বিশেষ বিশেষ পূজার দিন তিনি মদনমোহন রাধারানীর জামা কাপড়, তাদের ভোগ প্রসাদ, তাদের যা যা শৃঙ্গারের জিনিস তিনি সেখানে যান, দিয়ে আসেন। তিনি যোগাযোগটা এইভাবে রেখেছেন। কিন্তু তার মন তো খুব খারাপ। তিনি একটি সুন্দর একটি তাক, একটি দেওয়াল আলমারিতে একটি তাক তিনি সুন্দর সাজিয়ে রেখেছিলেন মদনমোহন এবং রাধারানীকে আপ্যায়ন করবেন বলে নিজের বাড়িতে। তিনি এমনকি নিত্য সেবার জন্য পুরোহিতের সঙ্গেও কথা বলে রেখেছিলেন, কিন্তু আশাহত হলেন।
এবারে কি হয়েছে, তার মনে এক তীব্র বাসনা জাগলো যে আমি জগন্নাথ দেবকে আমার বাড়িতে নিয়ে আসবো। জগন্নাথ দেবকে বলে, জগন্নাথ দেবকে আমার ভীষণ ভালো লাগে, আমার গোপালের মতোই নিজের সন্তান বলে মনে হয়, বড় বড় চোখ করে কিরকম অবাক হয়ে তাকিয়ে থাকে, বললে আমার খুব মিষ্টি লাগে জগন্নাথ দেবকে। বলে আমি যথারীতি আমার স্বামীর কাছে বললাম আমার একটা জগন্নাথ দেব চাই। আর আমাদের এই জামাইবাবু একটি ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি চাকরি করতেন, তাদের একটি ব্রাঞ্চ অফিস আছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে একজন ওড়িয়া ভদ্রলোক, তার সহকর্মী, তিনি তার অরিজিনালি তিনি যেই গ্রামে থাকেন সেই গ্রামেই কিন্তু জগন্নাথ দেবের নবকলেবর তৈরি করা হয়। বুঝেছো তো, মানে সেই অরিজিনাল যেই স্বপ্নাদিষ্ট যে কাঠগুলো আসে সেইগুলোকে কেটে ছেটে ঠাকুরের শ্রী বিগ্রহ তৈরি করা হয় সেই গ্রামে, এবং ওনার বাড়ির খুব কাছেই সেটা। এবারে তাকে তো তিনি বলেন যে আমার স্ত্রী তো এরকম একটি জগন্নাথ দেবের আবদার করেছেন আমার কাছে, তো আমাকে একটু আনিয়ে দেবেন। বলে নিশ্চয়ই আনিয়ে দেব, একটু অপেক্ষা করুন, আর কদিন পরেই নবকলেবর। নবকলেবরে যে কাঠ আসবে, মানে সেই স্বপ্নাদিষ্ট কাঠ, সেই কাঠ থেকে তো দারু বিগ্রহ তৈরি হবে, আর তার থেকে ছোট ছোট অনেক টুকরো তো বেরিয়ে আসে, সবটা তো হয় না, ওই যে বেরিয়ে আসে যে কাটা কাটা টুকরো, সেই টুকরোগুলো দিয়ে আবার জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তো মূর্তি তৈরি হয়। আমি আপনাকে সেই কাঠের বিগ্রহ দেব, একটু অপেক্ষা করুন, নবকলেবর আসতে দিন। তুমি তো খুব আহ্লাদিত যে একদম সেই স্বপ্নাদিষ্ট কাঠের ঠাকুর আসবে, সাংঘাতিক উত্তেজনা। তাই হলো, জগন্নাথ দেব সেজে গুজে কুরিয়ারের মাধ্যমে এসে পৌঁছলেন সুরমিতা ম্যাডামের বাড়িতে। সে অপূর্ব সুন্দর ছোট্ট মিষ্টি একেবারে জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবকে স্থাপন করা হলো, নারায়ণ পুজো করে তাকে স্থাপন করা হবে, নারায়ণ পুজো করা হলো। বাড়িতে এলেন অনেকেই, নারায়ণ পুজোতে তো সবাইকে বলতে হয়, সবাই আসেন। তো উনি আমাকে বললেন, জানেন ভাই, আমার মা এসে বলতে শুরু করলো, হ্যাঁ তুই একা জগন্নাথ দেবকে কেন এনেছিস রে? জানিস না জগন্নাথ দেব ভাই বোন ছাড়া থাকতে ভালোবাসেন না? বললো, আমার খুড় শাশুড়িও এসে আমাকে এক কথা বললেন, বৌমা শুধু জগন্নাথ দেবকে কেন এনেছো, ভাই বোন কোথায় গেল? বলে আমার তো মন খুঁতখুত করতে শুরু করেছে যে কি আমি কি ভুল করলাম, শুধু জগন্নাথ দেব কেন এলো? তাহলে আমি আবার আমার হাজবেন্ডের শরণাপন্ন হলাম, বললাম এবার আমার বলভদ্র এবং সুভদ্রা মাকে চাই। ঠিক আছে, ফোন করছি। উনি ভুবনেশ্বরের অফিসে ফোন করে বললেন এই তো চাই। বলে চাই কি, ওরা রেডি হয়ে প্রস্তুত হয়ে বসে আছে। তাহলে প্রস্তুত হয়ে বসে আছে মানে? বলে ম্যাডাম যখন জগন্নাথ তৈরি করতে বলেছিলেন আমরা বলভদ্র এবং সুভদ্রাও তৈরি করে রেখেছি, আমরা জানি একদম ফর শিওর যে জগন্নাথ দেবের পরে আপনারা আমাদের কাছে বলভদ্র এবং সুভদ্রাকে চাইবেনই চাইবেন। আপনারা মুখে বলেননি বলে আমি পাঠাইনি, কিন্তু ওরা দুজন রেডি হয়ে বসে আছেন। দারুণ আহ্লাদের ব্যাপার, সেই পবিত্র কাষ্ঠ দিয়ে নির্মিত দারু বিগ্রহ বলভদ্র এবং সুভদ্রাও চলে এলেন এই বাড়িতে। 3 জনকে প্রতিষ্ঠা করা হলো এবং বলছে, জানেন ভাই একটা খুব অদ্ভুত জিনিস হয়, জগন্নাথকে তো আমি গোপালের মতো করেই আদর করি, আমি আমার সন্তানের মতোই দেখি তাকে, আমার ছেলেকে যেমন দেখি জগন্নাথ দেবও আমার কাছে তাই। বলে জগন্নাথ দেব আমার সঙ্গে যে কি দুষ্টুমি করে চিন্তা করতে পারবেন না। আমি বললাম কেমন? বললো এই যে আমি যখন জামা কাপড় চেঞ্জ করি তখন বললো সুভদ্রা এবং বলভদ্র লক্ষ্মী ছেলেমেয়ের মতো জামা কাপড় চেঞ্জ করে নেয়, কিন্তু জগন্নাথ দেবকে যখন আমি চেঞ্জ করতে যাই জগন্নাথ দেব নড়েন,
বলে আমার হাত থেকে পিছলে নেবে যায়, পড়ে যায়। বলে আমি অনেককে বলেছি, সবাই বলে ভ্যাট ও তোমার মনের ভুল, কিচ্ছু না। বলে বলুন তো ভাই, আমার হাত থেকে পড়ে যাচ্ছে ঝাঁপ দিয়ে, আমি বুঝতে পারবো না এটা আমার মনের ভুল? আর যদি বা তাই না হয়, তাহলে বলভদ্র আর সুভদ্রা তো কোনোদিন আমার হাত থেকে পিছলে পড়ে যান না, শুধু জগন্নাথই কেন যান? বলে তখন আমি কি করি জানেন? আমি তখন জগন্নাথকে খুব বকি। আমি বলি, তুমি প্রচন্ড দুষ্টু ছেলে, তোমার দাদাকে দেখো আর বোনকে দেখে শেখো, তারা কত লক্ষ্মী, কি সুন্দর করে তারা জামা কাপড় পরে নিল। আর তুমি যদি এইবারে এরকম দুষ্টুমি করো, আমি তোমাকে নতুন জামা কাপড় কিচ্ছু পরাবো না, তুমি ওই পুরনো জামা কাপড় পরেই বসে থাকো, আমি কিচ্ছু করবো না তোমার, যাও। বলে এই যখন বকি, বলে তারপরে আর নড়েও না পরেও না, চুপটি করে জামা পরে নেয় জানেন। বলে কিন্তু জামা পরার সময় একবার বকুনি খাবেই আমার কাছে। বলে নইলেই আমার হাত থেকে পড়ে যাবে, পিছলে যাবে, উল্টে যাবে, এই সব কাণ্ড কারখানা করবে। বলে আমি জগন্নাথকে যখন বকুনি দেব তখন চুপটি করে বসবে এবং তখন লক্ষ্মী ছেলের মতো জামা পরে নেবে। তো এইটা একটা অদ্ভুত সুন্দর ঘটনা, একটা মিষ্টি ঘটনা। আর এই জগন্নাথের বকুনি খাওয়া, মানে গোপাল এত বাঁদর, এত বাঁদর, মানে বকুনি না খেলে, মার না খেলে ওর না মানে বোধহয় গা সুরসুর করে। মানে ওকে বেশ বকতে হয়, মারতে হয়, তবে গিয়ে ও ভীষণ এই সব করে, নইলে মানে একেবারে মানে বাঁদর, স্পয়েলড ব্র্যাট যাকে বলে আর কি, যে একে সামলানো খুব মুশকিল। এই আমার এই জন্য তো মানে চৈতির হাতে মার খায়, কম মার খায়, প্রচুর মার খায়। বকুনি তো খাই অহরহ, আর মার খায়, প্রচুর পিটানি খায়। আমি পিটাই না, কিন্তু মা ভীষণ পিটায় ওকে। আর ও না পিটালে ও শুধরানোর লোক নয়। এক একজন থাকে না মানে টেরিফিক দুষ্টু, যে মার না খেলে জানি শান্তি হয় না। আমার আমার ছোট ভাই ছিল, তো আমার ছোট ভাই আছে এখনো, সে এখন জেন্টলম্যান, বড় হয়ে গেছে। আমার ছোট কাকার ছেলে এত দুষ্টু ছিল। আমরা সব ভাই বোন খুব শান্ত, কিন্তু ও ছিল ব্যতিক্রম, ভীষণ দুষ্টু। আর কাকিমাকে কাজের সময় বিরক্ত করলে কাকিমা দিত দুখা বসিয়ে পিঠে, আর ও না খানিকক্ষণ পরে না এরকম এরকম করতো, এরকম এরকম করতো। মানে কি হচ্ছে রে, আমার না পিঠটা কেমন সুরসুর করছে, যাই একটু মাম্মামের কাছ থেকে মার খেয়ে আসি। আর মার খেতে যাচ্ছিস তুই? বলে হ্যাঁ, আমার না পিঠটা কেমন সুরসুর সুরসুর করছে। কি কাণ্ড বোঝো। এবং তিনি দৌড়ে চলে গেলেন রান্নাঘরে, গিয়ে কি হাঁ হু চিৎকার চেঁচামেচি করলো। দেখলাম ছোট মা ঠাস 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 করে দুটো দিয়ে দিল পিঠের মধ্যে। আবার বেরিয়ে এসে আমাকে বলে, আহ কি আরাম। মানে বিচ্ছু নাম্বার ওয়ান। মানে সে এখন বড়, সে এখন চাকুরিরত, সে এখন বিশাল মানুষ। আর কিন্তু মানে ওকে দেখলেই আমার ওই কথাটা মনে হয়, তোর মনে আছে তুই কি করতিস, ঘুরতিস ফিরতিস আর গিয়ে মার খেয়ে আসতি। বলতে আমার পিঠটা কেমন করছে, পিঠটা কেমন করছে, একটু মার খেয়ে আসি মাম্মামের কাছ থেকে। গিয়ে মাম্মা একটু দুম 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 করে পিটিয়ে তো ভীষণ বিরক্ত করলো রান্না করার সময়। মানে মারতই, যে কেউ মারবে ওকে, এত এত বিরক্ত করলো। তো পিঠে ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিল ছোট মা। তো এসে আমাকে বলল, আহ কি আরাম লাগছে, কি আরাম। তো এই গোপাল জগন্নাথ সব এই মানে মার না খেলে পিঠ চুরচুর করে, মার খেলে বোধহয় বলে কি আরাম, কি আরাম। তো এই হচ্ছে আজকের ঘটনা। আজকে কিন্তু তোমাদেরকে আমি টক ঝাল মিষ্টি নোনতা সব স্বাদের গল্প দিয়েছি, বলো বলিনি? আজকে একেবারে মিক্সড ব্যাগ, একটু দুঃখ, একটু হাসি, একটু ভয়, একটু বিশ্বাস, একটু ভক্তি, সব মেলানো মেশানো। আজকে কিন্তু আমি তোমাদেরকে একদম সুন্দর একটা মিক্সড ব্যাগ দিয়েছি তোমাদেরকে।
তো সামনের দিন আবার উপস্থিত হয়ে যাব গল্প হলেও সত্যির আরেকটি আসর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। ঠাকুর মা, গোপাল সোনা সকলের আশীর্বাদ তোমাদের ওপর সদা বর্ষিত হোক। ইংরেজি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা সকলকে জানিয়ে আজকের মতো আমার গল্পের ঝুলি আমি এই বাঁধলাম। আজ আসি, শুভরাত্রি।